আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করাবো। তোমরা যারা এসএসসি 2023 তে পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্পেশাল ক্লাস, কারণ রাইট ফর্ম অফ ভার্বের অনেক অনেক রুল থাকে। আমরা সে অনেক অনেক রুল না পড়ে জাস্ট স্পেশাল কিছু রুল পড়বো, যেগুলো থেকে প্রতি বছর আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং এই রুলের বাইরে কখনোই কোনো পরীক্ষায় প্রশ্ন হয় না সাধারণত। সো কথা না বেরিয়ে চলো ক্লাসটি শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বের সবার আগে যে রুলটা আমি দিয়ে রেখেছি রুল নাম্বার 1-এ, সেটা দেখো টেন্স। টেন্সের মধ্যে আমাদের যে 12টি টেন্স আছে, আমাদের 12টি টেন্সই শিখতে হবে না। আমরা প্রেজেন্টের অল দিয়ে রেখেছি, প্রেজেন্টের 4টা টেন্স শিখবো। প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপলটা খুবই কম আসে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টটা খুব বেশি জরুরি। এবার দেখো পাস্ট ইনডিফিনিটটা শিখবো, এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা শুধু এই 5টা কিংবা 6টা টেন্স ঠিকভাবে শিখলেই ক্লিয়ার হয়ে যাবে আমাদের। বাকি টেন্সগুলো রাইট ফর্ম অফ ভার্বে তেমন একটা দরকার হয় না। বিগত বছরগুলোতে টেন্সের উপরে কি কোশ্চেন এসেছে সেটা একটু দেখে নিই। এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি, দেখো ঢাকা বোর্ড 2016 এবং 22 সালে এসেছিল, তার একটা উদাহরণ দিয়ে রেখেছি। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা অলসতার সাথে দিনগুলো পাস করি কিংবা দিনগুলো কাটিয়ে দিই, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ব। এই যে দেখো ইফ উই আইডল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে এসেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা জানো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এটা হচ্ছে স্ট্রাকচার সেন্টেন্সের। এই দেখো সাবজেক্টের পরে ভার্ব বসেছে, সাবজেক্টটা প্লুরাল তাই ভার্বও প্লুরাল, ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে এসেছে, যে উই উইল ল্যাগ বিহাইন্ড। মূলত এটা হচ্ছে কন্ডিশনালের টপিক, আমি টেন্স থেকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আমি তুলে ধরেছি, দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত রেখে কাজ করছে। এখানে আর পর্যন্ত দেয়া ছিল, ওয়ার্কিং এ গ্যাপ ছিল। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রশ্নটা হয়েছে, দে আর ওয়ার্কিং। তো এখানে আর পর্যন্ত দেয়া ছিল, আমাদের ওয়ার্ক বক্স থেকে নিয়ে এসে এখানে বসাতে হয়েছে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে বিভার প্লাস আইএনজি বসে, এই কারণে আমরা আর এর পরে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি হ্যান্ড ইন হ্যান্ড। এটা এসেছিল ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে। এটা হচ্ছে উইমেনদের নিয়ে একটা প্যাসেজ লেখা ছিল, তারা সেখানে বলা হয়েছিল যে তারা এখন হাতে হাত রেখে কাজ করছে ছেলেদের সাথে তাল মিলিয়ে। ওয়েল, টেন্সের আমি শুধু এই 2টি উদাহরণই দিয়ে রেখেছি, কারণ 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত এই 7 বছরের মধ্যে এই 2টি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, এই 4টা এবং 5টা টেন্সের উপরে ডিপেন্ড করে অনেকগুলো সেন্টেন্স এসে রাইট ফর্ম অফ ভার্ব এসেছে। আমরা সবগুলো তুলে ধরিনি এখানে, অনেকগুলো লিখতে গেলে সময় লাগে। আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি যে এই টেন্সের বাইরে থেকে কখনো রাইট ফর্ম অফ ভার্বে প্রশ্ন হয় না, এবং অহরহ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে অনেক ধরনের প্রশ্ন হয়েছে, ইভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকেও। সো সবগুলো সেন্টেন্স আমরা এখানে তুলে ধরিনি, শুধু এক্সাম্পল দিয়ে রেখেছি যে এই টেন্স থেকে প্রশ্ন হয়ে থাকে। এখন চলো রুল নং 2 দেখি। রুল নং 2ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড, একটু এক্সেপশনালি না বললে তোমাদের আবার খেয়াল থাকে না। সেটা হচ্ছে এরকম, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা যেটা চিনে থাকি সেটা হচ্ছে হি, শি, ইট, কোনো কিছুর একটা নাম। এবং সবসময় যে রহিম, করিম, জব্বারি থাকে নাম, এরকম কিছু না, নাম আসলে এরকম থাকে না, অন্য কিছুর নাম থাকে। এরপরে দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল নাম্বার হয় অথবা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়, তাহলে আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। আমরা একটু উদাহরণটা দেখে নিই। উদাহরণ দিয়ে রেখেছি, দেখো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস, এই যে দেখো ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এখানে কি আছে? এখানে আছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশটির উন্নতি। দ্য প্রসপারিটি, উন্নতি, এখানে কিন্তু একটা নাউন। প্রসপারিটি কি নাউন, এটা হচ্ছে উন্নতি, ঠিক আছে। এখানে কিন্তু সচরাচর যে নামগুলো আমাদের টেন্স শেখাতে গিয়ে উদাহরণ দেয়া হয়, সে নামগুলো এখানে দেয়া হয়নি, এখানে একটা এক্সেপশনাল নাম দেওয়া হয়েছে, এবং এই ধরনের নামই থাকে। ইট ক্যান বি লাইক অ্যাবস্ট্রাক্ট নাউন অর ক্যান বি আনকাউন্টেবল নাউন। এখানে এমন একটা নাম থাকে, ম্যাক্সিমাম টাইম আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অর ম্যাটেরিয়াল নাউন থাকে, ঠিক আছে। সো সেই নাউনগুলোকে বিবেচনা করে আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করতে হয়। এখানে যে ডিপেন্ডের সাথে ডিপেন্ডস হয়েছে, দিস ইজ অনলি বিকজ অফ প্রসপারিটি। প্রসপারিটি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন
দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন এস উইথ দ্য ভার্ব ডিপেন্ড। এটা এসেছিল ঢাকা বোর্ড 2016 এবং 22 সালে, এটাও এসেছিল। এরপরে দেখো, সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু ড্রাইভাররা ট্রাফিক নিয়ম ভঙ্গ করে। এই যে ভায়োলেট, এখানে আবার এস যুক্ত হয়নি কেন? কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। সাম ড্রাইভার্স, কিছু কিছু ড্রাইভার, একের বেশি, যেহেতু প্লুরাল তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি। আর যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার ছিল থার্ড পারসন, তাই এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমি আবারও বলে রাখছি, এই সেম রুলে বিগত 10 বছর কিংবা 7-8 বছরের মধ্যে অনেক প্রশ্ন হয়েছে। আমি সবগুলো প্রশ্ন লিখে রাখিনি, 2-3টা প্রশ্ন লিখে রেখেছি শুধু রুলগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের সুবিধার্থে আমি রাইট ফর্ম অফ ভার্বের উপরে আরো কিছু ক্লাস নেব এবং তোমাদেরকে আমি বোর্ড প্রশ্নগুলোকে সলভ করে দেব। ওয়েল, এরপরে দেখো রুল নং 3 তে কি আছে। রুল নং 3 তে হচ্ছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ক্লোজ ফ্রেন্ডস, এগুলো যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটি হবে সিঙ্গুলার। ঠিক আছে, মানে এস অথবা ইয়েস যুক্ত হবে। সিঙ্গুলার ভার্ব হচ্ছে সেটি যে ভার্বের সাথে এস যুক্ত থাকে, এবং প্লুরাল নাউন হচ্ছে যেটির সাথে এস যুক্ত থাকে। সো নাউনের সাথে এস যুক্ত থাকলে নাউনটি প্লুরাল, ভার্বের সাথে এস যুক্ত থাকলে ভার্বটি সিঙ্গুলার। সো দেখো, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এই যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে হচ্ছে যানবাহনের সংখ্যা বাড়ায় কজেস ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম হয়েছে বা ট্রাফিক জ্যাম ঘটে। ট্রাফিক জ্যামের একটা কারণ হিসেবে দিয়েছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, মানে যানবাহন বৃদ্ধি পাওয়া। তো এই যে ইনক্রিজিং, শুরুতেই আছে জেরান্ড, এই শুরুতে জেরান্ড থাকার কারণে আমরা এখানে ভার্বের সাথে এস নিয়েছি, কজ ভার্বের সাথে এক্সট্রা একটা এস নিয়ে রেখেছি, কারণ এখানে সাবজেক্টের পজিশনে আছে জেরান্ড। এই কারণে সাবজেক্টের পজিশনে যদি আমরা জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ক্লোজ ফ্রেন্ডস যে কোনো কিছু পাই তাহলে আমরা সাধারণত ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। এখান থেকেও অনেক রুল হয়ে থাকে সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড 2020 সালে। 2020 সালে ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড উভয় বোর্ডই এই প্রশ্নটা করেছিল। এরপরে আমরা চলো দেখি রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে প্যাসিভ ভয়েস, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউ গাইস। এই প্যাসিভ ভয়েস থেকে রাইট ফর্ম অফ ভার্ব প্রশ্ন করবে, অথচ প্যাসিভ ভয়েস থেকে কোনো ধরনের প্রশ্ন হবে না। ইটস কোয়াইট ইম্পসিবল ফর দ্য সিলেক্টরদের পক্ষে এটা ইম্পসিবল, কারণ তোমরা যখনই রাইট ফর্ম অফ ভার্ব সলভ করবে তখনই দেখবে যে 2টা 3টা, একটার নিচে থাকে না। ঠিক আছে, সব থেকে বেশি থাকে 2টা করে, 3টা অনেক সময় দেখা যায়, প্যাসিভ থেকে থাকেই থাকে। তো প্যাসিভ ভয়েসটা একটু সুন্দর করে বুঝতে হবে। আমি শর্টকাটে দেখো লিখে রেখেছি বি ভার্ব প্লাস বিটি প্লাস প্রিপোজিশন। তোমরা যদি কখনো দেখো গ্যাপের আগে বি ভার্ব আছে এবং গ্যাপের পরে কোনো একটা প্রিপোজিশন আছে, সব থেকে বেশি থাকে বাই, টু অর উইদিন, এগুলোকে আমরা বেশি দেখি। তো তোমরা যদি দেখো গ্যাপের পরে আছে প্রিপোজিশন, গ্যাপের আগে আছে বি ভার্ব, তাহলে তোমরা নিঃসন্দেহে বাক্যে বিথিটা বসিয়ে দিবে, মানে ওই গ্যাপের মধ্যে বিথিটা বসিয়ে দিবে। বি ভার্ব প্লাস বিথি সেটা হয় প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, অনস দে ওয়ার ডমিনেটেড, এই যে দেখো বি ভার্ব, এই যে দেখো বাই প্রিপোজিশন, এই কারণে আমরা এখানে ডমিনেটেড নিয়েছি। অনস দে ওয়ার ডমিনেটেড বাই মেন, একদা তারা পুরুষদের দ্বারা ডমিনেটেড হতো। এখানে মূলত মেয়েদের অধিকার নিয়ে কোনো একটা প্যাসেজ এসেছিল ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে। সে প্যাসেজে এমন একটা কথা লেখা ছিল যে দে বলতে এখানে মেয়েদেরকে বোঝানো হয়েছে, দে ওয়ার ডমিনেটেড বাই মেন। এই যে দেখো বি ভার্ব, এই হচ্ছে প্রিপোজিশন, দ্যাটস ইউ হ্যাভ টেকেন বি3 ইন দ্য গ্যাপ। এরপরে দেখো ওয়াটার ইজ ইউজড, পানি ব্যবহৃত হয়, এরকম একটা পানি নিয়ে সম্ভবত কোনো একটা প্যাসেজ ছিল। এটা ছিল হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল। এখানে দেখো ওয়াটার ইজ ইউজড, পানি ব্যবহৃত হয়, যেহেতু ওয়াটার পানিকে ব্যবহার করা হয় এই কারণে এটা প্যাসিভ ভয়েস, এবং দেখো বি ভার্বের পরে বিথি বসেছে। ঠিক আছে, বল এরপরে আমরা রুল নাম্বার 5 দেখি। রুল নাম্বার 5 হচ্ছে মডাল অক্সিলারি ডুটি ডাস অথবা টু এর পরে যদি ভার্বে গ্যাপ থাকে, রাইট ফর্ম ভার্বের যদি গ্যাপ থাকে তাহলে সে গ্যাপে আমরা ভি1 বসাবো, মানে ভার্বের বেস ফর্মটাকে বসাবো। কখন কখন মডাল অক্সিলারি পরে অথবা টু ডাস ডিড এর পরে অথবা প্রিপোজিশন, এখানে মূলত টুটা হয় কনজাংশন, এই কনজাংশন টু এর পরে যে গ্যাপটা থাকবে সে গ্যাপে আমরা ভার্বের বেস ফর্ম নেব। চলো কিছু উদাহরণ দেখি। উই শুডন্ট লিড আ লেজি লাইফ, আমাদের অলসতার সাথে জীবনযাপন করা উচিত নয়। এই যে দেখো শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, দ্যাটস ওয়াই হ্যাভ টেকেন লিড দ্য বেস ফর্ম অফ ভার্ব।
এরপরে দেখো উই অল শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত দেশটাকে গড়ে তোলা। এখানেও আছে শুড মডেল অক্সিলারি, দ্যাটস ওয়াই আমরা ভার্বের বেস ফর্মটাকে নিয়েছি। এবার দেখো ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এই কারণে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই যে হ্যাভ টু হচ্ছে একটা মডেল অক্সিলারি, দ্যাটস ওয়াই আমরা ওয়ার্ক নিয়েছি এখানে ভার্বের বেস ফর্ম। এবার দেখো সো উই শুড ফলো দেম, তাই আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। এখানে মূলত ফ্রিডম ফাইটারদেরকে নিয়ে একটা প্যাসেজ লেখা ছিল। এই যে শুড মডেল অক্সিলারি, দ্যাটস ওয়াই আমরা ভার্বের বেস ফর্ম নিয়েছি আবারও ফলো। এবার দেখো ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেড, এই যে ইন্সপায়ার্স এটা কিন্তু হচ্ছে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুসারে হয়েছে আমাদের মেন রুলসটা এখানে। ইট ইন্সপায়ার্স এ ম্যান, এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, তার শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরাতে অনুপ্রাণিত করে। এই যে টু ডিফেন্ড, টু এর পরে গ্যাপ ছিল, এই যে টু এর পরে আমরা কি লিখেছি, যেহেতু টু এর পরে গ্যাপ ছিল তাই আমরা ডিফেন্ড ভার্বের বেস ফর্মটাকে নিয়েছি। সো এরকম যদি আমরা দেখি মডেল অক্সিলারি পরে টু রিটাস এর পরে অথবা টু এর পরে গ্যাপ থাকে তাহলে আমরা কি করব, এরকম ভার্বের বেস ফর্ম নিব। আর এরপরে দেখো এই প্রশ্নগুলো কোথায় এসেছিল, ঢাকা বোর্ড 2016-20 ছিল, এটাও 16-20, এটাও 16-20, এটাও 16-20, আর এটা এসেছিল লাস্ট, এটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। আচ্ছা চলো আমরা নেক্সট রুলটা দেখে নিই। রুল নাম্বার 6 হচ্ছে কনজাংশন। কনজাংশনের আগে এবং পরে অলওয়েজ সেম পার্টিসিপেন্ট স্পেস বসে। বিশেষ করে এই যে অ্যান্ড বাট অর, আমি এগুলো একটু বেশি থাকে প্যাসেজের মধ্যে তাই এগুলোকে একটু দিয়ে দিয়েছি। এক্সাম্পল দেখো, সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, এটা তোমরা আগেও দেখেছো, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ভার্বটা আমরা প্লুরাল নিয়েছি। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু কিছু ড্রাইভাররা হচ্ছে ট্রাফিক নিয়ম অমান্য করে, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং কি করে বেপরোয়াভাবে গাড়ি চালায়। এই যে দেখো এই অ্যান্ড এর আগে যে ভার্ব আছে সেটা কিন্তু প্লুরাল ফর্মে মানে বেস ফর্মে ছিল, এই কারণে অ্যান্ড এর পরের ভার্বটাও বেস ফর্মে হয়েছে। ঠিক আছে, এরকম কনজাংশনের আগে এবং পরে সমজাতীয় পার্টিসিপেন্ট স্পেস বসে। এটা এসেছিল ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। এরপরে দেখো রোল নাম্বার 7, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস মেইন ভার্ব। দেখো আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি, তোমরা যদি কখনো দেখো সাবজেক্টের পরেই একটা গ্যাপ দেওয়া আছে, এরপরে মেইন ভার্ব দেয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা করবা এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু অ্যাডজেক্টিভটা সাধারণ কোনো অ্যাডজেক্টিভ নয়, এই অ্যাডজেক্টিভটা হবে ভার্বের সাথে আইএনজি। তুমি যখন দেখবা যে সাবজেক্টের পরেই গ্যাপ আছে কিন্তু মেইন ভার্ব অবশ্য গ্যাপের পরে দেয়া আছে, তাহলে তুমি ওই জায়গাটায় ওই গ্যাপে যে শব্দটাকে চয়ন করবে সেই শব্দটা অবশ্যই আইএনজি ফর্মে হবে। ঠিক আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস। ঠিক আছে, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট, এই যে টোটালটা মিলে সাবজেক্ট, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস মিলে হচ্ছে সাবজেক্ট, এরপরে ক্যান নট রিচ হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এই যে দেখো সাবজেক্টের যে নাউন, বিশেষ করে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ বলতে এখানে নাউনই থাকবে, নাউন প্লাস থাকবে ওয়ার্ডটা। তো এই যে ক্যারি ছিল দেয়া, যেহেতু ক্যারিং মানে বহন করা, অ্যাম্বুলেন্সে বহন করা রোগীগুলো, যেহেতু নাউনের পরে এই ওয়ার্ডটা আছে, এটা ভার্ব, এই কারণে এখানে ভার্বের পজিশনটা অ্যাডজেক্টিভের, তাই আমরা এখানে আইএনজি যুক্ত করে দেব। এরপরে দেখো ক্যানট রিচ, এখানে কেন রিচ হয়েছে সেটা তো বুঝতেই পারছো যে মডেল অক্সিলারি আছে তাই। এটা এসেছিল ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। এটা কিন্তু এরকম রুলস থেকে অনেক বোর্ডই প্রশ্ন আসে, বাট আমি অনেক বোর্ড একটা লিখে রাখিনি যেহেতু সেম রুল এই কারণে। এরপরে ছিল রুল নাম্বার 8। রুল নাম্বার 8 হচ্ছে অনস অ্যাগো লাস্ট প্রিভিয়াস ইয়েস্টারডে পাস্ট টাইম, মানে অতীতের কোনো একটা সময় দেওয়া থাকবে, হতে পারে সেটা সাল। এরপরে হচ্ছে ওয়ান ডে, এরকম যদি কথা লেখা থাকে তাহলে সেটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা ব্যবহার করব, মানে সাবজেক্টের পরে ভার্বের V2 ফর্ম ব্যবহার করব, মানে এই ওয়ার্ডগুলো থাকলে সেই সেন্টেন্সের ভার্বটি হয় V2 ফর্মে। দেখো ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স হু, মুক্তিযোদ্ধারা, হু যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, যারা তাদের জীবন উৎসর্গ করেছিল 1971 সালে। যে দেখো পাস্ট টাইম একটা অতীতের সময় দেওয়া আছে, তার কারণে আমরা এখানে ভার্বটা V2 ফর্ম নিয়েছি, স্যাক্রিফাইসড। এরপরে দেখো ওই যে বলেছিলাম কনজাংশনের আগে এবং পরে সমজাতীয় পার্টিসিপেন্ট স্পেস হয়, যে দেখো এখানে স্যাক্রিফাইসড, তাই এখানে অনার্ড হয়েছে। ঠিক আছে, পাস্ট ফর্ম। এটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। এরপরে দেখো ওয়ান ডে, একদিন, হি রেস্কিউড এ স্টেশন মাস্টারস চাইল্ড, একদিন সে কি করেছিল, স্টেশন মাস্টারের ছেলেকে বা স্টেশন মাস্টারের বাচ্চাকে বাঁচিয়েছিল বা উদ্ধার করেছিল। এটা হচ্ছে এডিসনের একটা প্যাসেজ এসেছিল ঢাকা বোর্ড 2017-তে, সেখান থেকে নেয়া। তো এখানে ওয়ান ডে আছে, দেখো ওয়ান ডের কারণে আমরা এখানে
এটা পাস্টের একটা ঘটনা বোঝাচ্ছে, তাই আমরা এখানে পাস্ট ফর্ম নিয়েছি ভার্বের। এবার দেখো রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, টু বি, হ্যাভিং, গেট, বিকাম, এই শব্দগুলোর পরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই গ্যাপে বিথি বসে, বিথি ফর্ম বসবে ভার্বের। এরপরে দেখো মাঝখানে দিয়ে রেখেছি অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি। এই শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, জেনারেলি দ্যাট সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকলে উই উইল কনসিডার দ্য সেন্টেন্স অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাই বসাবো। আর সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, টু, হ্যাভিং, গেট, বিকাম এগুলোর পরে কোনো গ্যাপ থাকলে আমরা সেই গ্যাপে ভিথি ফর্ম বসাবো ভার্বের। দেখো দে হ্যাভ কাম, এই যে হ্যাভ আছে, হ্যাভের পরে আমরা কাম ভিথি ফর্ম নিয়েছি। দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন, তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। এটা নারী অধিকার নিয়ে একটা প্যাসেজ ছিল, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। এরপরে দেখো উই শুড বি রিমেম্বার্ড, এই যে বি এর পরে ভিথি ফর্ম, বি এর পরে গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দ্য ভিথি ফর্ম অফ রিমেম্বার। এরপরে দেখো এটাও ঢাকা বোর্ড 2016 এবং 22 সালে এসেছিল। এই রুলস থেকে অনেক ধরনের প্রশ্ন এসেছে অনেক বোর্ডে, আমি সবগুলো লিখিনি, আবার বলে দিচ্ছি, আমি রিপিট অ্যাগেইন এন্ড অ্যাগেইন তোমাদেরকে এনশিওর করার জন্য যে এই রুলের বাহির থেকে কখনোই পড়তে হবে না। গভর্নমেন্ট অলরেডি, এই যে অলরেডি থাকলে বলেছিলাম সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখো এখানে হ্যাজ দেয়া ছিল না, আমাদের শুধু টেক দেয়া ছিল, আমাদের হ্যাজ সহ টেকেন নিতে হয়েছে, কারণ আমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্স, সে টেন্স অনুসারে স্ট্রাকচার বসাতে হবে। যেহেতু অলরেডি থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন হ্যাজ উইথ টেক, টেকের সাথে বা টেকের সাথে আমরা হ্যাজ নিয়েছি, এবং হ্যাজ যেহেতু হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে ভিথি ফর্ম বসে, দ্যাটস ওয়াই আমরা টেকেন বসেছি। তো হ্যাজ টেকেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে বসেছে। এটা এসেছিল বরিশাল বোর্ড 2020 সালে। গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস, ইতিমধ্যেই সরকার কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে কোন একটা সমস্যার সমাধান করতে হয়তো। আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 10। রুল নাম্বার 10 হচ্ছে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এবং ভার্ব প্লাস ভার্ব মানে ব্যাক টু ব্যাক যদি দুইটা ভার্ব থাকে, একটা সেন্টেন্সের দুইটা ভার্ব থাকলে শেষের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। এরপর দেখো বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি সেটা অ্যাক্টিভ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল। এবার দেখি এটা অনেক সময় দেখা যায় তোমাদের রাইট ফর্ম ভার্বে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে সাধারণত গ্যাপ থাকলে সেটা আমরা আইএনজি ফর্মে বসাবো সে ভার্বটা। চলো একটি এক্সাম্পল দেখে নিই। বাই টেকিং হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা গ্রহণের দ্বারা। আমি আর আগে পরে কিছু লিখিনি, এটা এসেছিল ঢাকা চট্টগ্রাম বোর্ড 2015 সালে। এই যে বাই প্রিপজিশন এরপরে গ্যাপ থাকার কারণে আমরা প্রিপজিশনের পরে যেহেতু গ্যাপটা ছিল তাই আমরা টেকের সাথে আইএনজি যুক্ত করে টেকিং নিয়েছি। এবার দেখো ইট ওয়াজ ফাউন্ড কন্টেনিং, এ যে ফাউন্ড হচ্ছে একটা ভার্ব, ফাউন্ডের পরে আরেকটা গ্যাপ ছিল ভার্বের, দ্যাটস আমরা এখানে আইএনজি যুক্ত করে দিয়েছি। ইট ওয়াজ ফাউন্ড কন্টেনিং 60,000 ভার্চেস, এটা হচ্ছে ফেরদৌসিকে নিয়ে একটা প্যাসেজ লেখা ছিল। ফেরদৌসি যে একটা কবিতা লিখেছিল অনেক, 60,000 মানে 60,000 ভার্সেসের একটা কবিতা লিখেছিল, সেরকম প্যাসেজটা ছিল আর কি। এটা ছিল অল বোর্ড 2018 সালে এসেছিল। আওয়ার সোশ্যাল সেটআপ ইজ ক্রিয়েটিং, এ যে অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে আইএনজি বসে। আওয়ার সোশ্যাল সেটআপ ইজ ক্রিয়েটিং আ ব্যারিয়ার, আমাদের সামাজিক যে সেটআপটা আছে, সামাজিক যে হচ্ছে একটা রীতিনীতি আছে, এটা একটা বাধা সৃষ্টি করতেছে। এটা এসেছিল বরিশাল বোর্ড 2020 সালে। এরপর দেখে এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি ইজ এ ডিমান্ড অফ দ্য ডে, মানে হচ্ছে এই লিঙ্গগত বৈষম্যতা দূর করা, এটা হচ্ছে সময়ের দাবি। উইথ আ ভিউ টু, জন্য, কিসের জন্য? এস্টাবলিশিং হিউম্যান রাইটস, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এই যে উইথ আ ভিউ টু এর পরে এই গ্যাপটা ছিল, এই কারণে আমরা এস্টাবলিশের সাথে এস্টাবলিশিং নিয়েছি আইনজি যুক্ত করে দিয়েছি। এটাও বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। এরপরে দেখো রুল নাম্বার 11, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকেও আসে, বাট একটু কম আসে, কিন্তু এটাকেও গুরুত্ব দিয়ে রাখবে, তোমাদের জন্য এটাও দরকার আছে। ইফ দেখো কন্ডিশনাল সেন্টেন্সের একটা নিয়ম হচ্ছে সেখানে আগে ইফ যুক্ত সেন্টেন্সটাতে প্রেজেন্ট দুই দিকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। যেমন ইফ উই ওয়ান্ট টু গো অ্যাব্রড, যদি আমরা বিদেশ যেতে চাই সেক্ষেত্রে কি হবে? উই নিড এ পাসপোর্ট, আমাদের পাসপোর্ট দরকার। সাধারণত সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইফ যুক্ত সেন্টেন্সটির দুইটা যে সেন্টেন্স থাকে ইফ যুক্ত, ইফ রিলেটেড বাই ইফ যে বাক্যের মধ্যে থাকে সেখানে যে দুইটা সেন্টেন্স থাকে, একটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে মেইন ক্লোজ, সেক্ষেত্রে দুইটাই হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।
সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজ দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর যদি সাধারণত নর্মাল কোনো বিষয় হয় তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটি হয় ফিউচার ইনডিফিনিট। যেহেতু আমরা মডেল অক্সিলারি এখানে নিড নিয়েছি, দ্যাটস ওয়াই আমরা এখানে উইল নিতে পারবো না। সো এখানে এই কারণে এটা হয়েছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, যদি আমরা বিদেশ যেতে চাই তাহলে কি উই নিড আ পাসপোর্ট, তাহলে আমাদের পাসপোর্ট দরকার। সো আমরা দেখে ফেললাম আমাদের সিলেক্টেড যে 11টি কিংবা 10টি রুলই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সে 10টি রুল আমরা দেখে ফেলেছি। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, এই 10টি রুলের বাইরে থেকে কখনো কোনো দিন রাইট ফর্ম অফ ভার্বে এসএসসি এক্সামিনেশনে প্রশ্ন করা হয় নাই, আর ভবিষ্যতেও হবে না। এই সেন্টেন্স রিলেটেড আমি যে রুলগুলো দিয়েছি প্রতিটা রুলেই আমি একটা দুইটা করে এক্সাম্পল নিয়েছি বোর্ড প্রশ্ন থেকে। আমি চাইলে আরও নিতে পারতাম কিন্তু আমার সময় কম, এই কারণে নেইনি। বাট এই রুল থেকে অনেকবার প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে যখন বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেবো তখন দেখবা যে এই রুল থেকেই বারবার কমন পড়ছে, এরকম ভাবে আমি প্রুফ করে দিচ্ছি। সো তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলে, অনেকগুলো রুল কোনটা কখন কিভাবে পড়বে সাজানো গুছানো পাওনি, তারা এই নোটটা করে নিয়ে খাতায় নোট করে রেখে সুন্দরভাবে এই রুলসের উপরে প্রিপারেশন নিতে থাকো এবং তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে থাকো এবং মডেল কোশ্চেনগুলো টেস্ট পেপারগুলো সলভ করতে থাকো। দেখবা যে এই রুলের বাইরে তুমি কোনো ধরনের রুল পাচ্ছ না। সো দেরি না করে তোমরা পড়াশোনা করা শুরু করে দাও। তোমাদের পড়াশোনা যেহেতু পরীক্ষা অনেক সামনে ঘনিয়ে এসেছে, বেশি দিন আর বাকি নেই। সো মন দিয়ে পড়াশোনা করবে। বাবাই, দেখা হচ্ছে নেক্সট ডেতে অন্য কোনো টপিকে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ। বাবা, গুড বাই।